দুর্দৈব দাখিলার উৎপত্তিকাল কোনটি? 1494 সাল। হিসাব বিজ্ঞান কাজের ধারাবাহিক আবর্তনকে কি বলা হয়? এটিকে বলা হবে হিসাব চক্র। কোনটি রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না? প্রারম্ভিক চলতি সম্পদ এবং চলতি দায় রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। যে প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত, এটি কিন্তু প্রারম্ভিক চলতি দায়, এটি রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। উদ্দীপকে চৈতি ট্রেডার্স 1 জানুয়ারি 2020 তারিখে 20,000 টাকার পণ্য 10% বার্তায় বাকিতে ক্রয় করে। 8 জানুয়ারি উক্ত প্রদূত হিসাবের অর্ধেক 2% বার্তায় পরিশোধ করে। চৈতি ট্রেডার্সের হিসাবভুক্ত বার্তার পরিমাণ কত? এই যে এখানে আমরা পণ্য ক্রয় করা হয়, প্রথমে হচ্ছে 20,000 টাকার পণ্য ক্রয় করা হয় 10% কারবারি বার্তায়। আমরা জানি কারবারি বার্তা কিন্তু হিসাবভুক্ত করা হয় না, তাহলে আমরা 10% বার্তায় পণ্য ক্রয় করি বাকিতে। তাহলে এই 10% কত হয়? 20,000 10% কিন্তু 2,000 টাকা। তাহলে এই কারবারি বারটা কিন্তু 20,000 থেকে কী করতে হবে? বাদ দিতে হবে। তাহলে পণ্যের দাম কত হলো? 18,000 টাকা। অর্থাৎ আমরা বলতে পারি 20,000 টাকার পণ্য আমরা 10% কারবারি বারটায় ক্রয় করি, তাহলে 10% বারটা হচ্ছে 2,000 টাকা। তাহলে পণ্যের দাম কিন্তু তালিকা মূল্য হচ্ছে 20,000, কিন্তু এটা আমরা 10% বারটায় 2,000 টাকা বাদ দিয়ে আমরা সেই পণ্যটি ক্রয় করি 18,000 টাকা বাকিতে। আমরা অর্থাৎ 20,000 টাকার পণ্যটি 10% বারটা বাদ দিলে আমরা বাকিতে পণ্য ক্রয় করি 18,000 টাকা। এই 2,000 টাকা কারবারি বারটা এটি কিন্তু হিসাবভুক্ত হবে না। 8 জানুয়ারি আমরা পণ্য ক্রয় করি 1 জানুয়ারি। 8 জানুয়ারি উক্ত প্রদূত হিসাবের অর্ধেক 2% বার্তায় পরিশোধ করি। এই যে 18,000, তার মানে আমার কাছে এখন চৈতি ড্রেস পাবে 18,000 টাকায়। 18,000 টাকার অর্ধেক আমরা পরিশোধ করছি, তাহলে অর্ধেক কত হয়? 18,000 অর্ধেক হচ্ছে আমাদের 9,000 টাকায়। এই 9,000 টাকাটা আমরা পরিশোধ করছি 2% বার্তায়, তাহলে 9,000-এর 2% হচ্ছে আমাদের 180 টাকা। তাহলে এই যে পরিশোধ করার সময় যে বারটা, এই বারটাটি কিন্তু হিসাব করতে হবে। এখানে বলা ছিল যে চৈতি ট্রেডার্সের হিসাবভুক্ত বার্তার পরিমাণ কত? তাহলে হিসাবভুক্ত বার্তার পরিমাণ হচ্ছে 180 টাকা। 8 জানুয়ারি তারিখে প্রদূত হিসাবটি বার্তায় পরিশোধ করলে চৈতি ট্রেডার্সের মুনাফার পরিমাণ বৃদ্ধি পাবে। কেন মুনাফার পরিমাণ বৃদ্ধি পাবে? আমরা যখন 9,000 টাকা পরিশোধ করতেছি সেখানে কিন্তু আমরা বার্তা পেয়েছি 180 টাকা। এটি কিন্তু আমাদের প্রাপ্ত বার্তা। এটি আমাদের কী বার্তা? প্রাপ্ত বার্তা। প্রাপ্ত বার্তা কিন্তু আমাদের মুনাফা পরিমাণকে বৃদ্ধি করে, এটি আমাদের কিন্তু আয়, এটি আমাদের পরোক্ষ আয়। তাহলে মুনাফার পরিমাণ বৃদ্ধি পাবে, সম্পদ বৃদ্ধি পাবে না, দায় হ্রাস পাবে। কেন দায় হ্রাস পাবে? যেহেতু আমরা পরিশোধ করতেছি, আমরা পাওনাদারকে যদি পরিশোধ করি তাহলে আমাদের দায় হ্রাস পাবে। তাহলে উত্তর হচ্ছে গ, 1 এবং 3। সমজাতীয় লেনদেন সমূহ পৃথক শিরোনামে যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে কি বলে? তাকে খতিয়ান বলে। আমরা জানি খতিয়ানটি সকল প্রত্যেকটা হিসাবের জন্য আলাদা আলাদা খতিয়ান করে, যেমন নগদান হিসাব, অর্থাৎ এখানে শুধুমাত্র নগদানের খতিয়ান হবে। ক্রয় হিসাব, এখানে শুধুমাত্র ক্রয়ের খতিয়ান হবে। তাহলে আমরা বলতে পারি সমজাতীয় লেনদেনের সমূহ পৃথক শিরোনামে যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে খতিয়ান বলে। এটিকে সকল বইয়ের রাজাও বলা হয়। সমন্বিত ক্রয়, সমন্বিত ক্রয় কীভাবে বের করতে হয়? আমরা জানি প্রারম্ভিক মজুত পণ্য সাথে নিট ক্রয় বা ক্রয় যোগ এবং সমাপনী মজুত পণ্য বাদ দিলে সমন্বিত ক্রয় আসে। তাহলে প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয় বা নিট ক্রয় বাদ সম মজুত পণ্য বাদ দিলে আমরা সমন্বিত ক্রয় পাবো। আরেকটি হচ্ছে যে প্রারম্ভিক মজুত পণ্য আর ক্রয়, এই দুটোকে যদি আমরা যোগ করি, প্রারম্ভিক মজুত পণ্য আর ক্রয় যোগ করলে কিন্তু আমরা বিক্রয়যোগ্য পণ্য পাই। তাহলে প্রারম্ভিক যোগ ক্রয়, এটা যে কথা, আর বিক্রয়যোগ্য পণ্য কিন্তু একই অর্থ। তাহলে আমরা এটাও বলতে পারি যে বিক্রয়যোগ্য পণ্য থেকে সমপরিমাণ মজুত পণ্য বাদ দিলেও সমন্বিত ক্রয় পাওয়া যাবে। তাহলে সমন্বিত ক্রয় বের করার মূল সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য ক্রয় যোগ সমপরিমাণ মজুত পণ্য বিয়োগ। আবার প্রারম্ভিক মজুত পণ্য আর ক্রয় এই দুটো যোগ করলে কিন্তু আমরা বিক্রয়যোগ্য পণ্য পাই। তাহলে আমরা বলতে পারি বিক্রয়যোগ্য পণ্য থেকে সমপরিমাণ মজুত পণ্য বাদ দিলে সমন্বিত ক্রয় পাওয়া যাবে। তাহলে 2 এবং 3। বার্তা প্রাপ্তির সঠিক জাবেদা কোনটি? বার্তা প্রাপ্তি, প্রাপ্ত বার্তা কিন্তু ক্রেডিট। আচ্ছা, আমরা বার্তা কার কাছ থেকে পাই? যখন আমরা পাওনাদার বা প্রদূত হিসাবকে যখন আমরা টাকা পরিশোধ করি, সেই যে পরিমাণ অর্থ ছাড় দেয় তাকে প্রাপ্ত বার্তা বলে। তাহলে এই বার্তা প্রাপ্তি কখন পাওয়া যায়? যখন আমরা পাওনাদারকে পরিশোধ করি। পাওনাদারকে পরিশোধ করলে কি হয়? প্রদেয় বা পাওনাদার কিন্তু ডেবিট হবে, কারণ পাওনাদার হচ্ছে দায়। আমরা যদি দায় পরিশোধ করি দায় কমে যায়, দায় কমে গেলে ডেবিট হয়। তাহলে সঠিক জাবেদা হচ্ছে প্রদেয় হিসাব ডেবিট, বার্তা হিসাব ক্রেডিট বা প্রাপ্ত বার্তা হিসাব ক্রেডিট। সেতু অ্যান্ড সন্স এর অগ্রদত্ত অর্থের পরিমাণ 1,200 টাকা। জানুয়ারি মাসে খরচের পরিমাণ 1,000 টাকা। ফেব্রুয়ারি মাসে খুচরা কেশিয়ার প্রধান কেশিয়ারের নিকট থেকে কত টাকা পাবে?
আমরা জানি খুচরা নগদানে যেটা হয় যে প্রধান ক্যাশিয়ার, পেটি ক্যাশিয়ার বা তার সহকারী ক্যাশিয়ারকে মাসে যে পরিমাণ অর্থ খরচ করবে সেটা পূর্বেই তাকে প্রদান করে, এই জন্য এটাকে বলা হয় অগ্রদত্ত অর্থের পরিমাণ। অর্থাৎ প্রধান ক্যাশিয়ার তার সহকারী ক্যাশিয়ারকে খুচরা খরচের জন্য একটা টাকা তাকে আগে দিয়ে রাখবেন, সেটি হচ্ছে অগ্রদত্ত টাকা। অগ্রদত্ত টাকা পরিমাণ হচ্ছে 1200 টাকা। এবং ওই মাসে দেখো অগ্রদত্ত টাকা দেওয়া ছিল কত, 1200 টাকা, এবং ওই মাসে সে খরচ করছেন কত, 1000 টাকা। তাহলে তার কাছে ব্যালেন্স আছে কত, 200 টাকা। এন্ড আমার অগ্রদত্ত টাকার পরিমাণ হচ্ছে প্রতি মাসে যেন শুরুতে আমাদের সহকারী কেসের কাছে যেন 1200 টাকা থাকে। তার কাছে ওই মাসে 1000 টাকা খরচ করলে তার কাছে আসছে কত, 200 টাকা। তাহলে তাকে কত টাকা দিতে হবে, 1200 টাকা মিল করতে হলে 1000 টাকা দিতে হবে। অর্থাৎ যে পরিমাণ অর্থটা সে ব্যয় করবে সেই পরিমাণ অর্থটাই প্রধান কেশিয়ার সহকারী কেশিয়ারকে প্রদান করবেন। যে ফেব্রুয়ারি মাসে খুচরা কেশিয়ার মানে সহকারী কেশিয়ার প্রধান কেশিয়ারের নিকট থেকে কত টাকা পাবেন, যে পরিমাণ অর্থটা উনি খরচ করছেন কত, 1000, ওই টাকাটাই পাবেন। কারণ 1200 থেকে 1000 খরচ করলে 200 টাকা তার হাতে আছে, তাকে 1200 টাকা মিল করতে গেলে আবার তাকে 1000 টাকা দিতে হবে। ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে টাকা উত্তোলন করা হলে জাবেদা কী হবে, ব্যক্তিগত প্রয়োজনে যদি উত্তোলন করা হয় তাহলে উত্তোলন হিসাব ডেবিট, এবং ব্যাংক থেকে যদি উত্তোলন করা হয়েছে তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে উত্তোলন হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক সমন্বয় বিবরণী তৈরির উদ্দেশ্য কি, ব্যাংক সমন্বয় বিবরণী তৈরির উদ্দেশ্য হচ্ছে গড় মিলের কারণ নির্ণয় করা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করার উদ্দেশ্য। বিক্রয় ফেরত সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়। বিক্রয় ফেরতটা কি, প্রথমত হচ্ছে বিক্রয় ফেরত অর্থ আমরা প্রথমে বিক্রি করছিলাম, কীভাবে বিক্রি করেছিলাম, আমরা ধারে বিক্রি করছিলাম। তার ধারে বিক্রি করলে জাবেদাটা কী হয়, দেখো ধারে বিক্রি করলে জাবেদা হয় প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে ধারে বিক্রি করলে কী হয়, সম্পদ বৃদ্ধি পায়। সম্পদ বৃদ্ধি পাওয়া মানে কি, ডেবিট। এখন আমরা যদি বিক্রিত পণ্য ফেরত দিই তাহলে আমাদের সম্পদ কীভাবে হ্রাস পাবে, আমরা বিক্রয় ফেরত, তাহলে আমি যে প্রাপ্য হিসেবে টাকা পেতাম সেটা আর পাচ্ছি না, সেই পরিমাণ অর্থটা কমে গেছে, তাহলে সম্পদ কমে গেছে, সম্পদ কমে গেলে ক্রেডিট। তাহলে বিক্রয় ফেরতের জন্য কোন নোট ব্যবহার করা হয়, ক্রেডিট নোট। কী বলা আছে, বিক্রয় ফেরত সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়, ক্রেডিট নোট। এনএসএফ চেক কোনটি, জমাকৃত চেক। এনএসএফ চেক হচ্ছে নট সাফিসিয়েন্ট ফান্ড, অর্থাৎ জমাকৃত চেক প্রত্যাখ্যান। ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 500 টাকা। ভুলে নগদান বহিতে 2বার লেখার ফলে ব্যাংক সমন্বয় বিবরণীতে গড় মিলের পরিমাণ কত হবে। ব্যাংকে ধার্যকৃত চার্জ কিন্তু 500 টাকা, তা 500 টাকা আমি 2বার লিখছি, তো 2বার লিখলে ভুল কয়বার হয়েছে, এটা কিন্তু সঠিক আছে, ভুল হয়েছে দ্বিতীয়বার যেটা লিখছি সেটা আমার ভুল হয়েছে, তাহলে গড় মিলের কারণ কিন্তু হবে আমাদের 500 টাকা। জনাব শাহেদের 2020 সালের 1 জানুয়ারি তারিখে ব্যাংক জমার উদ্বৃত্ত ছিল 25,000 টাকা। 10 জানুয়ারি তারিখে পণ্য বিক্রয় করে 10,000 টাকার একটি চেক ব্যাংকে জমা করেন। 20 জানুয়ারি তারিখে চেকটি প্রত্যাখ্যান হয়ে ফেরত আসলে কোনটি বৃদ্ধি পাবে। আমরা যখন বিক্রয় করে চেকটি ব্যাংকে জমা দিয়েছিলাম তখন আমরা ব্যাংক বৃদ্ধি পেয়েছিল। এখন যদি ফেরত আসে তাহলে আমাদের ব্যাংক কিন্তু হ্রাস পাবে। এখানে কিন্তু হ্রাস পাওয়ার কথা জানতে চাই না, তারা চেয়েছে কোনটি বৃদ্ধি পাবে। তাহলে আমাদের চেক যেহেতু ফেরত আসে তাহলে ওই ব্যক্তির কাছে পুনরায় কিন্তু আমরা টাকাটা দাবি করব, তাহলে আমাদের বৃদ্ধি পাবে প্রাপ্য হিসাব বৃদ্ধি পাবে। তাহলে আমাদের বৃদ্ধি পাবে প্রাপ্য হিসাব। কেন প্রাপ্য হিসাব বৃদ্ধি পাবে, তার কাছে পুনরায় আমরা যে চেকটি প্রত্যাখ্যান হয়েছে ওই পরিমাণ টাকাটা তার কাছে আমরা দাবি করব, তাহলে নতুন করে আবার প্রাপ্য হিসাব সৃষ্টি হবে। কোন ধরনের ভুল থাকা সত্ত্বেও রেওয়া মিল মিলে যায়। আমরা জানি করণিক ভুল এবং নীতিগত ভুল, এই দুটি ভুলের কারণে কিন্তু রেওয়া মিল মিলে যায়। তাহলে উত্তর কিন্তু ক এবং খ হচ্ছে, যদিও হয়তো ভুল ছিল এটা। উদ্দীপকটি পড়ো এবং 17 ও 18 নং প্রশ্নের উত্তর দাও। মেশিন সংস্থান ব্যয় 5,000 টাকা ভুলে মজুরির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে, এটি কোন ধরনের ভুল। আচ্ছা, একটা মেশিন অর্থাৎ স্থায়ী সম্পদ কিনতে এর পিছনে যা ব্যয় হবে সেগুলোকে আমরা পৃথক কোনো শিরোনাম বলবো না। যেমন ধরো একটা স্থায়ী সম্পদ কিনতে আমার পরিবহন খরচ হয়েছে 10,000 টাকা, তাহলে এটাকে আমরা পরিবহন বলবো না, ওটাকে আমরা মেশিন বলবো। তাহলে আমরা এটি সংস্থান ব্যয় মজুরি 5,000 টাকা, এটাকে কিন্তু আমরা মজুরি বলবো, এটাকে আমরা মেশিন বলবো। কিন্তু আমরা সংস্থাপন ব্যয়টা মেশিনের মধ্যে অন্তর্ভুক্ত না করে মজুরির মধ্যে যদি অন্তর্ভুক্ত করি এগুলিকে বলা হয় নীতিগত ভুল। অর্থাৎ মেশিনের সংস্থান ব্যয় এটা কিন্তু ব্যয়, এটা কিন্তু এর সম্পদের মূল্য বৃদ্ধি করবে। তো সম্পদকে যদি আমরা ব্যয় হিসেবে চিহ্নিত করি এবং ব্যয়কে সম্পদ, আয়কে দায় বা দায়কে আয় হিসেবে যদি চিহ্নিত করি এগুলো হচ্ছে নীতিগত ভুল। উপযুক্ত ভুলের কারণে কী হবে, রেওয়া মিল মিলে যাবে। হ্যাঁ, আমরা জানি নীতিগত ভুলের কারণে রেওয়া মিল মিলে যায়, কারণ আমি যদি ব্যয়কে সম্পদ দেখাই বা সম্পদকে ব্যয় হিসেবে চিহ্নিত করি মিলে যাবে, কারণ সম্পদও ডেবিট ব্যয়ও ডেবিট, তাহলে রেওয়া মিল মিলে যাবে।
সম্পদের পরিমাণ বৃদ্ধি পাবে না, বরঞ্চ সম্পদের পরিমাণ হ্রাস পেয়েছে। কারণ আমি যেটা আমাদের মজুরিটি কিন্তু আমি যন্ত্রপাতি হিসেবে চিহ্নিত করব, যন্ত্রপাতি হিসেবে চিহ্নিত করলে কিন্তু আমার স্থায়ী সম্পদ বাড়তো, সেটা কিন্তু আমি করিনি। তাহলে আমাদের এই ভুলের কারণে কিন্তু সম্পদ বৃদ্ধি পায়নি, বরং সম্পদের মূল্য হ্রাস পেয়েছে এবং খরচের পরিমাণ হ্রাস পেয়েছে না। আসলে খরচের পরিমাণ হ্রাস না, এটা হয়তো আমাদের প্রিন্টিং মিস্টেক ছিল। খরচের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, খরচের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। যদি এইভাবে অপশন দেওয়া থাকে তাহলে আমাদের উত্তর হবে এটি। আর যদি খরচের পরিমাণ হ্রাস বলা থাকে তাহলে আমাদের সঠিক উত্তর হবে খ 1 এবং 3। সেই ক্ষেত্রে হ্রাস কথা বলা যাবে না, সেক্ষেত্রে বলতে হবে খরচের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। কেন বৃদ্ধি পেয়েছে? আমরা সংস্থান ব্যয় কিন্তু মেশিন বলবো, সংস্থান ব্যয়কে আমরা মেশিন বলবো, তাহলে এই ব্যয়টা কিন্তু হয়ে যাবে আমাদের সম্পদ। সেটা না করে আমরা কি করেছি? মজুরি করেছি, অর্থাৎ আমরা ব্যয়কে বৃদ্ধি করেছি। বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় 10,000 টাকা ভুলে আসবাবপত্র হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে, এটি সংশোধন জাবেদা কী হবে? আমরা বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় করেছি। আমরা জানি যে ব্যবহার উদ্দেশ্যে যা আমরা যা ক্রয় করব তাকে আমরা সম্পদ বলবো, আর বিক্রয় উদ্দেশ্যে যা আমরা ক্রয় করব তাকে আমরা ক্রয় বলবো। তাহলে আসবাবপত্র ক্রয় করেছি কিন্তু আমরা বিক্রয়ের জন্য, তাহলে এটাকে আসবাবপত্র বলা যাবে না, এটিকে বলতে হবে ক্রয়। আমরা ক্রয় না বলে এটিকে আমরা ভুলে আসবাবপত্র হিসেবে লিপিবদ্ধ করেছি। আসলে এতে সঠিক জাবেদাটা কী হতো? সঠিক জাবেদাটা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট। যদি আমরা নগদে ক্রয় করে থাকি তাহলে আমাদের হবে নগদান হিসাব ক্রেডিট। চেকে ক্রয় করলে ব্যাংক ক্রেডিট হতো, তাই না? এটা হতো আমাদের সঠিক জাবেদা। আমরা এটি না করে আমরা কি করেছি? আমরা করেছি আসবাবপত্র ডেবিট, নগদান ক্রেডিট। তাহলে দেখো এখানে কিন্তু আমরা নগদানের অর্থাৎ ক্রেডিটে আমরা কোনো ভুল করিনি, এটাও নগদান ক্রেডিট, এটা আমরা ভুল করেছি এই জায়গাটাতে। তাহলে এটা কিন্তু হবে না, তাহলে এখানে ডেবিট এটা হবে। এখানে কি আসবে? এখানে ক্রয় আসবে। তাহলে সঠিক জাবেদা কী হবে? ক্রয় ডেবিট আসবাবপত্র ক্রেডিট। কারণ ক্রয়ের জায়গা হচ্ছে ডেবিট, তাহলে আমরা এখানে আমরা ক্রয় লিখে দিলাম। আর আসবাবপত্র ডেবিট করে ভুল করছি, এটাকে ক্রেডিট করে সংশোধন করবো। তাহলে সংশোধন জাবেদাটা কী হবে? ক্রয় হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট। কেন ক্রয় ডেবিট করলাম? কারণ ক্রয়ের তো সঠিক জাবেদা ক্রয় তো ডেবিট হবেই, এখন আমরা ডেবিট করলাম। আর এটাকে ক্রেডিট করলাম কেন? কারণ এটিকে আমরা ভুলে ডেবিট করেছিলাম, এখন ক্রেডিট করে আমরা এটাকে সংশোধন করব। তাহলে এর জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট। কোনটি ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে? সাধারণ সঞ্চিতি আমরা জানি ক্রেডিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট, প্রাপ্য হিসেবে বাট্টা সঞ্চিতি ডেবিট, প্রদেয় হিসেবে বাট্টা সঞ্চিতি ডেবিট। অর্থাৎ যেটি ক্রেডিট তার বাট্টা সঞ্চিতি ডেবিট হয়। এটি ক্রেডিট, তাই এর বাট্টা সঞ্চিতি কী হবে? ডেবিট হবে। কোনো সম্পদের ক্রয় মূল্য ও পুঞ্জীভূত অপচয়ের পার্থক্য কী বলে? কোনো সম্পদের অর্থাৎ স্থায়ী সম্পদের ক্রয় মূল্য এবং পুঞ্জীভূত অপচয়ের পার্থক্য বহিমূল্য বা বুক ভ্যালু বলে এটিকে। অস্পর্শনীয় সম্পদ কোনটি? অস্পর্শনীয় সম্পদ হচ্ছে সুনাম এবং প্যাটেন্ট। এই দুটি হচ্ছে আমাদের অস্পর্শনীয় সম্পদ, সুনাম এবং প্যাটেন্ট। আর প্রাথমিক হচ্ছে অবাস্তব বা অলিক সম্পদ। 2020 সালের 30 সেপ্টেম্বর তারিখে হোসেন এন্টারপ্রাইজ 80,000 টাকাতে একটি মেশিন ক্রয় করে। মেশিনটির সংস্থাপন ব্যয় 12,000 টাকা, বহন খরচ 3,000 টাকা। তাহলে মেশিনের মূল্য কিন্তু হয়ে গেল আমাদের 95,000 টাকা। অর্থাৎ একটা মেশিন কিনেছে 80,000 দিয়ে, এর অন্যান্য খরচ 12,000 এবং 3,000। তাহলে মেশিনের মূল্য হচ্ছে 95,000 টাকা। মেশিনটি সম্ভাব্য আয়ুষ্কাল 5 বছর এবং ভগ্নাবশেষ মূল্য 5,000 টাকা বলে অনুমান করা হয়। সরলরৈখিক পদ্ধতিতে 2020 সালে মেশিনের অপচয় কত হবে? তাহলে আমরা দেখি মেশিন আমরা ক্রয় করেছি 80,000, অন্যান্য খরচ হচ্ছে আমাদের 12,000 এবং 3,000। তাহলে মেশিনের মূল্য হচ্ছে আমাদের 95,000 টাকা মেশিনের মূল্য। আচ্ছা, আমাদের কত আয়ুষ্কাল কত আছে? 5 বছর। তাহলে আমরা হার বের করে নিই। তাহলে আমরা জানি সরল পদ্ধতিতে হার বের করার সূত্র হচ্ছে 100% ভাগ আয়ুষ্কাল, কত হলো? 20%। ঠিক আছে? এবং আমরা জানি সরল পদ্ধতি কীভাবে অপচয় বের করতে হয়? সম্পদের মোট মূল্য থেকে বা অর্জন মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য যদি থাকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমরা অপচয় বের করবো 90,000 টাকার উপর। ঠিক আছে? এবং আমরা অপচয় বের করবো কত? 20%। আচ্ছা, আমরা মেশিন কিনেছি কত সালে? আমাদের 20 সালের অপচয় জানতে চেয়েছে, এবং মেশিন আমরা কিনেছি 2020 সালের সেপ্টেম্বর 30 তারিখে। তাহলে আমাদের অপচয় হবে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, অর্থাৎ 3 মাসের অপচয় বের করতে হবে। তাহলে এটাকে আমরা কী করবো? 12 দিয়ে ভাগ করবো। কেন 12 দিয়ে ভাগ করবো? আমরা জানি আমরা যখন অবচয়ের যখন পার্সেন্টেজ বের করি, শতকরা হার বের করি, সেটা কিন্তু 1 বছরের জন্য হয়। তাহলে আমরা ব্যবহার করছি 3 মাস, তাই 3 দিয়ে আমরা গুণ করবো। তাহলে আমাদের অবচয় হয়েছে 18,000 আসে। 18,000কে যদি 12 দিয়ে ভাগ করি তাহলে আমাদের আসতেছে 1,500, 3 দিয়ে গুণ করলে 4,500 টাকা। তাহলে আমাদের 2020 সালে অবচয়ের পরিমাণ হচ্ছে 4,500 টাকা। প্রতিষ্ঠানটি যদি পরবর্তী বছরগুলোতে দ্বিগুণ ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অপচয় ধার্য করার সিদ্ধান্ত নেয় তবে অপচয়ের হার কত হবে? আমরা দেখেছি সরলরৈখিক আমাদের অপচয়ের হার কত আসলো? 20%। তাহলে দ্বিগুণ হারে কত হবে? 40% হবে। দ্বিগুণ যদি আমরা কীভাবে বের করবো?
100% ভাগ আয়ুষ্কাল গুণন 2, তাহলে কত হচ্ছে আমাদের 40%। অবচয় হলো কি একটি আন্তঃলেনদেন, অবচয় একটি আন্তঃলেনদেন। এবার এটি স্থায়ী সম্পত্তির মূল্যের ওপর ধার্য করা হয়, এটি স্থায়ী সম্পত্তির মূল্যের উপর ধার্য করা হয়, মানে এটি একটি অনগদ লেনদেন। তাহলে এর উত্তর হচ্ছে 1, 2, 3, তাহলে হচ্ছে ঘ। নিচের কোনটি অলিক সম্পদ, অবাস্তব বা কাল্পনিক সম্পদ কোনটি? সেটি হচ্ছে শেয়ার বাট্টা বা শেয়ার অবহার। শেয়ার বাট্টা আরেক নাম হচ্ছে শেয়ার অবহার। আর সুনাম, প্যাটেন্ট, সুনাম, ট্রেডমার্ক, এটি হচ্ছে অস্পর্শনীয় সম্পদ এবং স্থায়ী সম্পদ। এগুলো উদ্দীপকটি পড়ো এবং 27 ও 28 নং প্রশ্নের উত্তর দাও। জাহান ট্রেডার্সের 2020 সালের নিট বিক্রয়ের পরিমাণ ছিল 3 লক্ষ টাকা। প্রতিষ্ঠানটি বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 20% মুনাফায় পণ্য বিক্রি করে থাকে। মোট মুনাফার 30% দিয়ে যাবতীয় পরোক্ষ খরচ মিটিয়ে থাকে। অবশিষ্ট নিট মুনাফার হিসেবে হিসাবভুক্ত করে থাকে। প্রতিষ্ঠানটি বিক্রিত পণ্যের ব্যয় কত? আচ্ছা, আমরা দেখি বিক্রিত পণ্যের ব্যয়। এখানে দেখি, এখানে দেওয়া আছে বিক্রয়। বিক্রয় কি দেওয়া আছে? বিক্রয় দেওয়া আছে আমাদের 3 লক্ষ টাকা। বিক্রয় কিভাবে হয়? তাহলে বিক্রয়ের মধ্যে কি লাভ আছে? অবশ্যই লাভ বা ক্ষতি একটা আছে, তাহলে আমরা ধরে নিলাম লাভ আছে। তাহলে বিক্রয় আমরা কীভাবে বের করি? সেটা হচ্ছে বিক্রিত ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় প্লাস লাভ, এই মিলিয়ে তো বিক্রয় হয়, তাই না? তাহলে এই মিলিয়ে কী হয়? বিক্রয় হয়। এখানে বলা ছিল প্রতিষ্ঠানটি বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 20% লাভ করছে। আচ্ছা, বিক্রিত পণ্যের ব্যয়ের উপর যদি 20% লাভ করে থাকে তাহলে লাভের পরিমাণ কত? 20%। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কত? বিক্রিত পণ্যের ব্যয়ের উপর যদি 20% লাভ করি তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কি কমে যাবে? না, বিক্রিত পণ্যের ব্যয় হবে আমাদের কত? 100%ই হবে। তাহলে আমরা বলতে পারি যে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 20% লাভে বিক্রি করলে যে বিক্রয় মূল্য আসবে সেটি 120%, কারণ বিক্রয়ের মধ্যে বিক্রিত পণ্যের ব্যয়ও আছে, লাভ আছে। লাভ যদি 20% হয়, বিক্রিত পণ্যের ব্যয় কিন্তু 100%ই হবে। ঠিক আছে? তাহলে আমাদের বলতে পারি যে এই যে 3 লক্ষ টাকা আছে এর মধ্যে কী কী আছে? এখানের মধ্যে বিক্রিত পণ্যের ব্যয়ও আছে, লাভও আছে। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় 100%, লাভ 20%, তাহলে আমরা বলতে পারি 3 লক্ষ টাকার মধ্যে 120% আছে। তাহলে এটা 120 অংশ, তাই 120 দিয়ে ভাগ। আমার কি দরকার? বিক্রিত পণ্যের ব্যয় দরকার, তাহলে আমি 100 দিয়ে গুণ করব। অর্থাৎ যত অংশ আছে তত অংশ দিয়ে ভাগ, যত অংশ দরকার তত অংশ দিয়ে গুণ। আমার বিক্রিত পণ্যের ব্যয় দরকার, তাই আমি 100 দিয়ে গুণ করছি। যদি লাভ দরকার হতো তাহলে আমরা 20 দিয়ে গুণ করতাম। তাহলে আমরা যদি এই 3 লক্ষকে 3 লাখকে তাহলে আমরা ভাগ দিব হচ্ছে 120 দিয়ে ভাগ 3 লাখ ভাগ 120 গুণ 100, তাহলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 2,50,000 টাকা। 2,50,000 টাকা হচ্ছে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 2,50,000 টাকা। প্রতিষ্ঠানটির নিট মুনাফার পরিমাণ কত? আচ্ছা, আমাদের বিক্রয় হচ্ছে 3 লাখ, বিক্রয় 3 লাখ, বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 2,50,000 টাকা। তাহলে আমাদের মোট লাভ কত? মোট লাভ হচ্ছে 50,000 টাকা। আমরা কি জানি? মোট লাভ থেকে পরিচালন ব্যয় বা পরোক্ষ খরচ বাদ যায় এবং পরোক্ষ আয় বা অন্যান্য আয়গুলো যোগ করলে আমরা নিট লাভ পাবো। এখানে বলা আছে যে মোট মুনাফার 30% দিয়ে যাবতীয় পরোক্ষ খরচ পরিশোধ করেন। তাহলে 15,000-এর 30% কত হচ্ছে? 15,000-এর 1 লাখ মোট লাভ। তাহলে আমাদের কত হচ্ছে? মোট লাভ হচ্ছে আমাদের 50,000, কারণ বিক্রয় 3 লাখ, বিক্রিত পণ্যের ব্যয় 2,50,000, তাহলে মোট লাভ 50,000। তার মধ্যে 30% পরোক্ষ খরচ, 30% কত হচ্ছে? 15,000। তার 15,000 যদি পরোক্ষ খরচ বাদ দিই তাহলে আমাদের নিট লাভের পরিমাণ হচ্ছে আমাদের 35,000 টাকা। তাহলে নিট লাভ 35,000 টাকা। অপরিচালন আয় হলো, আচ্ছা, বর্তমানে আমরা যে বিশদ আয় বিনিয়োগ করি তাতে কিন্তু আমাদের অপরিচালন আয় বা অপরিচালন ব্যয় এই ধরনের শিরোনামগুলো করা হয় না, এগুলোর পরিবর্তে এখন করা হয় অন্যান্য আয় এবং অন্যান্য ব্যয়। অপরিচালন আয় হচ্ছে শিক্ষানবিদ সালামি এবং উপহার, এই দুটি হচ্ছে অপরিচালন আয়। আর প্রাপ্তবাটার এই প্রাপ্তবাটা, শিক্ষানবিদ সালামি, উপহার এগুলো কিন্তু এখন আমরা অন্যান্য আয় শিরোনামে লিখি। তাহলে অপরিচালন আয় ছিল হচ্ছে আমাদের অপরিচালনা হচ্ছে শিক্ষানবিদ সালামি এবং উপহারা। আর পরিচালনায় ছিল হচ্ছে প্রাপ্ত বাট্টা, প্রাপ্ত কমিশন, জ্বালানি কারবারের মুনাফা, কিন্তু এগুলো এখন সব অন্যান্য আয়তে যায়। তাহলে অপরিচালনা আয় হচ্ছে শিক্ষানবিদ সালামি, উপহারা। শিক্ষানবিদ সালামি এবং উপহারা হচ্ছে আমাদের অপরিচালন আয়। অপরিচালন আয় আরও আছে, সেটি হচ্ছে যেমন সুদ যদি ক্রেডিট হয় এটি অপরিচালন আয়। স্থায়ী সম্পদের বিক্রয়জনিত মুনাফা, এগুলো হচ্ছে অপরিচালন আয়।
কোনো প্রতিষ্ঠান তার সম্পদ বছর শেষে 10% অবমূল্যায়ন সিদ্ধান্ত নিলে এতে প্রতিষ্ঠান, অবমূল্যায়ন মানে অবচয়, অর্থাৎ আমার যে সম্পদ আছে বছর শেষে আমরা ধরে নিছি 10% অবমূল্যায়নের, মানে অর্থাৎ 10% মূল্য হ্রাস পেয়েছে, তাহলে এটি একটি অবচয়। অবচয়ের ফলে কি হয়? মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। কেন হ্রাস পাবে? অবচয় হচ্ছে ব্যয়, ব্যয় হলে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। আর অবচয় যেহেতু ব্যয়, তার অবচয় ধার্য করলে কী হবে? ব্যয় বৃদ্ধি পাবে এবং মুনাফাও কী হবে? হ্রাস পাবে, কারণ ব্যয় যত বাড়বে মুনাফা তত কম হ্রাস পাবে।